আমাদের লাইফের গোল কোনোটাই আমাদের নিজস্ব না। বাট আমার কেরিয়ারের এই ডিসিশনগুলি রাইট ছিল না। ক্যাডেট কলেজে একটা ক্যাডেট ঢোকে টু বি অ্যান আর্ক অফিসার। তখন কিন্তু এটা কিন্তু আমাকে চাপাই দেওয়া হচ্ছে। 8 থেকে 18 বছরের সময়টা আমাদের দেখতে হবে বাচ্চাদের কিউরিসিটি, বাচ্চাদের ফোকাসটা কোন দিকে, বাচ্চাদের ট্যালেন্টটা ওই সময় কিন্তু সে শো করে। এনজিওর হিসাব মতে বাংলাদেশে 65 লাখ শিক্ষিত বেকার। এই যে গ্রেডের ভিত্তিতে আমাদের কেরিয়ার চুজ, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরীক্ষাতে কোন বুলেটটা ছুটতে হবে তুমি সাধারণত ওই বুলেটটা খোঁজো। এই জিনিসটা সেম জিনিসটাই আমি 3 থেকে 5 ঘন্টা স্টাডি করে কমপ্লিট করা যাবে। বেড়ে ওঠার জন্য তাকে রিয়েলিটিটা বুঝতে হবে। আধুনিকীকরণ হচ্ছে কমপ্লিট করার জন্য, বাট এটাকে মোর প্র্যাকটিক্যাল করতে হবে। একটা ক্যাডেটের মেইন প্রবলেম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যারিয়ার চুজিং পাথওয়েটা। ওই যে 3 মাস আবার বন্ধ হয়ে পড়াশোনা, এটা অনেক ক্যারিয়ার নিতে পারে না। বাংলাদেশের গভর্নমেন্ট চাকরির পাওয়ার পসিবিলিটি আমরা যদি হিসাব করি তাহলে সেটা হচ্ছে সম্ভবত 0.5%, যেটা মোর ডিফিকাল্ট অ্যান্ড মোর মানে লেস পসিবিলিটি টু গেট চান্স ইন নাসা অর হার্ভার্ড ইউনিভার্সিটি। Cadet Nasir, you are from Mirzapur Cadet College. You have already passed your MD in critical care medicine, and you are pursuing also FCPS in cardiology and FCPS in medicine. এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন রিসেন্ট পাস্টে আমি যত ইয়াং ফিজিশিয়ান দেখেছি তার মধ্যে ইউ আর ওয়ান অফ দ্য জিনিয়াস। সালাউদ্দিন ভাই, না, দ্যাটস ট্রু। না আপনি বলবো যে আমার সম্পর্কে একটু বেশি বলে ফেলছেন, নট জিনিয়াস। আই বলবো যে বিভিন্ন পার্সপেক্টিভে যেটা বলছেন যে আমি এমডি ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে করেছি, তারপর পার্সিউ করছি এফসিপিএস মেডিসিন এবং কার্ডিওলজিতে। তো এই যে আমার দিক থেকে একটা ব্যাপার যে আমার কেরিয়ার প্রোগ্রেশনটা কোন দিকে, হ্যাঁ, কোনো একটা দিক ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আমি যদিও এমডি করে ফেলেছি এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে, বাট পাশাপাশি এফসিপিএস মেডিসিন এবং কার্ডিওলজির দিকেও একটা ধাঁচ আছে। দ্যাট মিনস কেরিয়ার নিয়ে আমার একটু উম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স যে তার মানে জিনিসটা কিরকম যে আহ, তুমি যখন ক্যারিয়ার চুজ করছিলা সেই সময় তোমার ভিতরে অনেক সংশয় কাজ করছিল। এক্সাক্টলি আমি এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান বাংলাদেশের ইয়াং জেনারেশন, বর্তমান বাংলাদেশের চাইল্ডহুড লেভেল থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি লেভেল, সব লেভেলেই আমাদের কেরিয়ার নিয়ে যে প্ল্যানটা, সেটার মধ্যে একটা দোটানা কাজ করে। হ্যাঁ, এটার জন্য অনেকগুলি ফ্যাক্টর দায়ী সেই দোটানা কাজ করার জন্য। বাট আমার কাছে মনে হয় যে আমরা কেরিয়ার প্রোগ্রেশন নিয়ে, আমাদের কেরিয়ার চুজ নিয়ে অনেকটা ক্লিয়ার কাট ধারণা নিজের মধ্যে পুষতে পারি না। যার কারণে দেখা যায় আমাদের কেরিয়ারের নানা পর্যায়ে আমরা বাধাগ্রস্ত হই এবং ডিসিশন চেঞ্জ করি যে আমার আমার কেরিয়ার প্রোগ্রেশনে এই ডিসিশনটা ঠিক না। এখানে তুমি একটা জিনিস দেখো যে তুমি মেডিসিনে, তারপর কার্ডিওলজিতে, তারপর ক্রিটিক্যাল কেয়ার, এবং তিনটাই কিন্তু মেডিসিনের সবচেয়ে বাঘা বাঘা সাবজেক্ট। দ্যাট মিনস তুমি যখন মেডিসিনের কথা চিন্তা করেছো, তুমি অবশ্যই চিন্তা করেছো যে তুমি একটা লার্জ পপুলেশনকে তুমি সার্ভ করবা। তোমার একটা চেম্বার থাকবে, তোমার নামে বড় একটা সাইনবোর্ড থাকবে, তোমার নামে মাঝে মধ্যেই পত্রিকাতে লেখা হবে, তোমার ধারাভাষ্য, তোমার বিভিন্ন ধরনের মন্তব্য নেওয়া হবে। এরপর তুমি দেখলা যে কার্ডিওলজি, ওয়াও, এটার ভিতরে ইন্টারভেনশন আছে, এবং কার্ডিওলজি এইটা মানুষের হার্ট এবং লাইফের একটা ব্যাপার, এবং তুমি যদি কার্ডিওলজি, দিস ইজ মোর ডিমান্ডিং টু দ্য সোসাইটি, এবং একজন কার্ডিওলজিস্টকে মানুষ মোর অনার করে। তারপর তুমি দেখলা যে ইন্টেন্সিভ কেয়ার, মানে অসাম ইন্টেন্সিভ কেয়ার মানে হচ্ছে যে পেশেন্টের যারা রিলেটিভ থাকে তারা মোটামুটি তীর্থের কাকের মতো তোমার দিকে তাকিয়ে থাকে কখন তুমি তোমার মুখ থেকে একটা কথা বলবা যেটা তাদেরকে হয় আশা দিবে অথবা তাদের কোনো একটা ডিসিশন নিতে তাদের হেল্প করবে। মানে এই যে তিন জায়গাতে তুমি পা ফেললা, এবং এই তিন জায়গাতে পা ফেলাতে, মানে পা যে তুমি ফেলেছ, এখানে
সোসাইটির একটা বড় একটা জিনিস আছে। ডেফিনিটলি। আচ্ছা, আমি যদি আপনার আমার ক্ষেত্রে আমার কেরিয়ার প্রোগ্রেশনের ব্যাপারটা বলি, যেটা বললেন আমি ৩ নৌকায় পা দিয়েছি। হুম, এক্সাক্টলি তাই। বাট এটার পেছনে কিছু আ আমার নিজস্ব ইচ্ছা, কিছু সোশ্যাল প্রেস্টিজ, কিছু আমার প্যারেন্টস এর ইচ্ছা, সব মিলিয়ে একটা আমি বলব গুবলেট পাকিয়ে ফেলেছিলাম আমার কেরিয়ারের ১ম দিকে। যখন আমি এমবিবিএস লেভেল পাশ করে ১ম ঢাকায় আসি, আমি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এমবিবিএস। তারপর যখন ঢাকায় আসি, তখন আমার মাথায় যেটা প্ল্যান যে আমার এফসিপিএস করতে হবে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে হবে। ফর দ্যাট রিজন আমি দেখলাম যে আমার আগে থেকে একটা প্যাশন ছিল যে আমি মেডিসিন লাইনে যাব। বাট ডিরেক্ট কি আমি মেডিসিনে পড়বো? নাকি মেডিসিনের কোনো ব্রাঞ্চে যাব? হুম, এই যে পরিকল্পনাটা, এটা আমার এক্সাক্ট আগে থেকে তেমন ছিল না। যেটা আমার বললাম যে আমাদের বর্তমান বাংলাদেশে মেক্সিমাম ডক্টর বলি, ইঞ্জিনিয়ার বলি, চাইল্ডহুড লেভেল বলি, সবাই ক্যারিয়ার প্রোগ্রেশনটা আ একদম এক্সাক্ট সঠিক ওয়েতে নিতে পারে না। যে থিংকিংটা ওইভাবে সেট করতে পারে না। যার কারণে এই প্রবলেমগুলি ফেস হয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সবাই ইন্টারনাল মেডিসিনে পরীক্ষা দিচ্ছে যারা মেডিসিনে ক্যারিয়ার করবে। তারপর ওখান থেকে ডাইভার্ট হওয়ার সুযোগ আছে। তো হুম। আমি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস পার্ট 1 টা দিয়ে ফেলি। এক্সাক্টলি তাই করছি। বাট যখন পার্ট 1 দিলাম, তখন জানতে পারলাম যে এফসিপিএস মেডিসিন পার্ট 1 যারা করেছে, তারা সেটাকে তার ব্রাঞ্চে নিতে পারবে। তো আমার আ তখন আমার ক্যারিয়ার প্রোগ্রেশনটা কার্ডিওলজিতে করার ইচ্ছা ছিল। আবার যখন বিএসএমইউ লাইব্রেরিতে পড়াশোনা করি, তখন জানতে পারলাম যে না, ৬ মাস পর আরেকটা সাবজেক্টে পার্ট 1 দেয়া যাবে। তখন আমার অপশন থাকবে যে আমি ইন্টারনাল মেডিসিনেও করতে পারবো। আর যেই ব্রাঞ্চে আমি পার্ট 1 নেক্সট এ করব, হুম। সেটাতেও মানে ২ টাই করতে পারবো। তখন আমার মনে হলো তাহলে ৬ মাস পর আরেকটা পরীক্ষা দিয়ে দেই। দেখি হয় কিনা। মানে তোমার মূল টার্গেট ছিল কার্ডিওলজি। কার্ডিওলজি। রাইট, ওকে। রাইট। তখনকার সময়ে। তখন 6 মান্থস লেটার আমি আমার পরীক্ষাটা দিয়ে দিলাম এবং কার্ডিওলজিতে পার্ট 1 হলো। হুম, তো আমাদের যেটা বললেন যে আমি ১ম কমপ্লিট করেছি এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। হুম, হুম, এটা কিন্তু তখনও আমার লাইফে আসেইনি। হুম, আমার হুম, থিংকিং এ আসেইনি। হুম, যখন আমি ২ টা পার্ট 1 করে ক্যারিয়ার শুরু করলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে এফসিপিএস ট্রেনিং এ ঢুকলাম। তখন রিয়ালাইজ করলাম যে আমার কিছু স্যার যে রোগী দেখতে আইসিইউতে যাচ্ছে। তখন আমার মনে হলো যে ওখানের যে আইসিইউর কনসালট্যান্ট, আইসিইউ প্রফেসর, তাদের ইনটেনসিভিস্ট যারা আছেন, তাদের ক্যারিয়ারটা দেখে আমার একটু অন্যরকম মনে হলো যে তারা কার্ডিওলজি বলেন, মেডিসিন বলেন এবং আইসিইউর যেই আমাদের সাবজেক্টের প্রতি পড়াশোনা, সবগুলিতেই ভালো দক্ষতা। তখন আমার একটু ইন্টারেস্ট জাগলো, স্টাডি করলাম এই সাবজেক্টটা নিয়ে। কারণ আমার যখন এমডি পরীক্ষা দিব, আমাদের নরমালি এফসিপিএস বের হওয়ার সাথে, সাথে দেয়া যায়। এম এম যারা এমবিবিএস করেছে হুম। তারা। বাট এমডি পরীক্ষা দিতে হয় 1 ইয়ার লেটার। সো আমি যখন ১ বছর পর এমডি পরীক্ষা দিতে যাব, তার আগে এই ঘটনাটা, তখন আমাকে এই সাবজেক্টে একটু ইন্টারেস্ট দেয়। যে যেহেতু এমডি কার্ডিওলজিতেই দেওয়ার ১ম প্ল্যান, বাট ওই ইনটেনসিভিস্টদের দেখে আমার আগ্রহ জেগে না আমি ইনটেনসিভিস্ট হব। সেখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল পেশেন্ট গুলি ম্যানেজ হচ্ছে। তখন আমার আসলে ক্যারিয়ার প্রোগ্রেশনটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে চলে যায় এবং আমি এমডি ফেজ এ তে পরীক্ষা দেই এবং চান্স পাই। ওকে, তুমি যেটা বললা, আ এইটা তোমার পক্ষে করা পসিবল হয়েছে বিকজ ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট। আ কিন্তু নট লাইক অনেকে অনেকে আছে যে মনে করো আম যে সে মেডিকেল কলেজে পড়াশোনা করছে, তার সার্জারিতে যাওয়ার ইচ্ছা। সে সে সার্জারিতে বারবার পরীক্ষা দিচ্ছে। কিন্তু সার্জারিতে তার এফসিপিএস হচ্ছে না বা সে এমএস এ ঢুকতে পারছে না। রাইট। আ সেই সময় আফটার 6, 7 অর 10 ইয়ার্স দেখা গেল যে সে তখন সার্জারি ছেড়ে দিয়ে একটা মেডিকেল কলেজে আ অ্যানাটমিতে সে হয়তোবা ক্যারিয়ার করার চেষ্টা করছে। কারণ যেহেতু সার্জারি তার আ প্যাশন ছিল, বাট সার্জারিতে সে এফসিপিএস করতে পারল না। পরবর্তীতে সে হয়তোবা অ্যানাটমিতে চলে গেল বা অন্য কোনো সাবজেক্টে চলে গেল। আ ইউ আর ভেরি লাকি যে তোমার ৩ জায়গাতেই হয়েছে। হ্যাঁ, আমি বলব যে যদিও ৩ জায়গায় হয়েছে, বাট আমার ক্যারিয়ারের এই ডিসিশন গুলি রাইট ছিল না। যে আমি একটা থেকে একটা সুইচ করে অ্যা দৌড়িয়েছি, সেটা রাইট ছিল না। আমার দরকার ছিল একটা সঠিক দিক নির্দেশনা এবং নিজের একটা আ ১ম থেকে আকাঙ্খা তৈরি করা। যেটা নট অনলি আফটার এমবিবিএস, হ্যাঁ?
তো যেহেতু আজকে আমরা কেরিয়ার প্রোগ্রেশন, কেরিয়ার ডেভেলপমেন্ট, কেরিয়ার কিরকম হওয়া উচিত এবং থিঙ্কিংটা কখন থেকে আসা উচিত, সেইটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি বলব যে আমার যে ফল্টগুলি, আমার এই যেহেতু আমি ক্যাডেট কলেজে পড়েছি, ২০০০ সালে আমি ক্যাডেট কলেজে ১ম ঢুকি। আর এখন ২০২৬ সাল। এই ক্যাডেট কলেজে ঢোকা থেকে শুরু করে এখন পর্যন্ত যে ২৬ বছরে যে আমার কেরিয়ারের দিক থেকে যে আমার ভুলগুলি এখন আমি রিয়ালাইজ করি, সেগুলো নিয়ে আমি আপনাকে একটু বলতে পারি। আমি আমি তোমাকে ফার্স্টে বলবো যে তুমি যে ক্যাডেট কলেজে ঢুকেছো, ক্যাডেট কলেজে একটা ক্যাডেট ঢুকে টু বি অ্যান আর্মি অফিসার। রাইট। আচ্ছা, ক্যাডেট কলেজে ঢোকার ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং। এক্সাক্টলি ক্লাস 5 পর্যন্ত যখন আমি পড়ি, তখনও ক্যাডেট কলেজ সম্পর্কে আমি কিছুই জানি না, নাথিং। আমার ম্যাথের টিচার ছিলেন কালাম স্যার। তো উনি আমাকে বললেন যে, যেহেতু আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটু অ অ সামনের দিকের হুম, স্টুডেন্ট ছিলাম। আ আমাদের যেহেতু মফস্বলের স্কুল, এ ইজি ছিল সামনের দিকে থাকাটা। তো সেই রেজাল্ট দেখে আমাকে আমার কালাম স্যার বললেন যে, "অ্যা তুমি ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশন নিতে পারো। ক্লাস 7 থেকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা হয়। ক্লাস 6 টা তুমি আমাদের হাই স্কুলে পড়ো, তারপরে ক্যাডেট কলেজের দিকে যেও।" ক্লাস 5 থেকে যখন আমি বের হই, বৃত্তিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম, তারপর আমাকে সেই উপদেশটা দিয়েছিলেন। তখন আমার আগ্রহটা ১ম জানতে পারলাম যে মানে ক্যাডেট কলেজটা কি? এর আগে কিন্তু আমি কখনো ক্যাডেট কলেজ সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস ছিল না, বাট জানতামও না। উনি তোমাকে যে অ্যাডভাইসটা দিয়েছিলেন যে তুমি ক্যাডেট কলেজে যাও, আ এটা অ্যাজ এ বেটার এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে উনি হয়তোবা তোমাকে অ্যাডভাইসটা দিয়েছিলেন। ডেফিনিটলি। আজ থেকে ২৬ বছর আগে যখন ২০০০ সাল বা তার আগে, সেই সময়টায় বাংলাদেশে ক্যাডেট কলেজে একটা ক্রেজ ছিল। কারণ হলো যে এসএসসি এবং এইচএসসিতে দেখা গেছে যে স্ট্যান্ড সিস্টেম ছিল। স্ট্যান্ড ২০ টা ঢাকা বোর্ডে ২০ জন স্ট্যান্ড করেছে। তার মধ্যে ঢাকা বোর্ডের মির্জাপুর ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, সেখান থেকে ১৪-১৫ জন। হুম, সুতরাং এই ধরনের রেজাল্টের কারণেই উনি আমাকে সেই অ্যাডভাইসটা দিয়েছিলেন এবং তখন আমার ইন্টারেস্টটা শো হয় এবং আমি বাসায় বলি। বাসায় আমার বাবা এবং চাচা, যেহেতু আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, তাদের তাদেরও ইন্টারেস্টটা ছিল। কারণ আ সেই সময়ে আমাদের অ্যা এলাকার যে এমপি ছিলেন, তিনিও ছিলেন একজন আর্মি অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল। হুম। তো অ্যা ওই যে আমাদের যেই প্রেক্ষাপট, মানুষের যে সোশ্যাল প্রেস্টিজ, হুম, হুম। যে সোশ্যাল স্ট্যান্ডিং সোশ্যাল থেকেই স্ট্যান্ডিং থেকে মনে তোমার হয় যে মোটিভেশনটা আসছে। মোটিভেশন, এবং আমার বাবার তখন ইচ্ছে হয় যে আমার ছেলে আর্মি অফিসার হবে। হুম, সুতরাং ক্যাডেট কলেজে দেয়াটা ওয়াইজ। হুম, হুম। সেই হিসাবেই আমি আমার আ কেরিয়ারের বলব যে স্টুডেন্ট জীবনের ১ম ক্লাস 6 এ পড়াশোনা করি যে ক্যাডেট কলেজে ভর্তি হইতে হবে। হ্যাঁ, কারণ আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা ছোট যে বাচ্চা, তারা নিজেরা তাদের কেরিয়ার চুজ করে না, এখনো না। হ্যাঁ, এখন কিছুটা হয়তোবা চেঞ্জ হইছে। বাট ওই সময়ে ২০০০ সালে নিজে কেরিয়ার চুজ করবে, হুম, হুম। সেটা ক্লাস 7 এ পড়া একটা স্টুডেন্ট, ক্লাস 6 এ পড়া একটা স্টুডেন্ট, সেটা কল্পনা করা যায় না। বাবা বলছে যে ডাক্তার হইতে হবে, তাই ডাক্তারের দিকে। বাবা বলছে ইঞ্জিনিয়ার হইতে হবে, বাবা-মা বলছে হুম, হুম। ইঞ্জিনিয়ারের দিকে ধাবিত। আর্মি অফিসার হইতে হবে, আর্মি অফিসারের দিকে যাচ্ছি। ওকে। হ্যাঁ? তার মানে আ আ এটা এখনো কিন্তু তাই। বাট এটা একটা মিথ। হ্যাঁ? আমাদের ইয়া এটা থেকে বের হয়ে আসাটাই হলো আমাদের এখন আজকের মেসেজটা, যে আমাদের কেরিয়ারটা কিরকম হওয়া উচিত। বিল্ড আপটা, আমাদের ডেভেলপমেন্টটা কখন কেরিয়ার শুরু করতে হবে এবং এই চিন্তা ভাবনাগুলি আমাদের কিভাবে বাচ্চাদেরকে দিতে হবে অ্যাজ এ প্যারেন্টস, সেটা আমাদেরকে তুমি কি আজকে তোমার ছেলেকে ক্যাট কলেজে দিবা? আ আচ্ছা, আমার একটাই ছেলে। হুম, সো আমার ইচ্ছা আমার ছেলেকে আমি ক্যাডেট কলেজে দিব না। নট ক্যাডেট কলেজ ভালো না বা ক্যাডেট হুম, কলেজ খারাপ না। ক্যাডেট কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। বাট আমার একটাই ছেলে, আমার নিজের কাছে রাখা, হ্যাঁ? হুম, সেটা অন্য ধরনের একটা বন্ডিং, মানে ক্যাডেট কলেজে দিব না, সেটার ইচ্ছে কিন্তু ক্যাডেট কলেজ না। হুম। সেটা হলো জাস্ট ফ্যামিলি বন্ডিং। আমার ছেলেকে আমার কাছে রেখে তুমি তোমার কাছে সবসময় রাখতে পড়াশোনা চাও। করা। ওকে, তুমি তোমার কাছে রাখতে চাও। আমি যদি এই জিনিসটাকে এভাবে বলি, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ডেফিনিটলি। মনে করো যে আমি যদি এভাবে বলি যে আমার বাবা-মা আমাকে ক্যাডেট কলেজে আ পাঠিয়েছে। আ তোমার হিসাবেই আমি যদি বলি যে ঠিক আছে ভালো একটা ইনস্টিটিউশন, ফাইন। বাট ভালো একটা ইনস্টিটিউশনের বাইরেও কিন্তু এখানে আরো অনেকগুলো জিনিস আছে। সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ১ নাম্বার। ওকে। ২ নাম্বার হচ্ছে যে তুমি যেটা বললা সোশ্যাল স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। এটা একটা বড় সোশ্যাল ব্যাপার। প্রেস্টিজ।
সোশ্যাল প্রেস্টিজ আমাদের সোশ্যাল প্রেস্টিজটা প্যারেন্টসদেরকে এমনভাবে ঘায়েল করে, যেমন ধরেন আমার বাবা যখন আমাকে ক্যাডেট কলেজে দিবে, তখনকার ক্যাডেট কলেজ সিস্টেমটা ইনস্টিটিউশন, মানে 10টা ক্যাডেট কলেজ ছিল, 10টা পার্সোনালি একটাই পরীক্ষা দেওয়া যাবে। হুম। আমার চুজ করতে হবে যে আমি ফজলারহাট ক্যাডেট কলেজে পরীক্ষা দিব নাকি মির্জাপুর ক্যাডেট কলেজে পরীক্ষা দিব। তো ঢাকা বোর্ডের আন্ডারে ছেলেদের মির্জাপুর ক্যাডেট কলেজ। আমার বাবা বলল যে ক্যাডেট কলেজে ভর্তি হতে হলে তোমাকে মির্জাপুরেই দিতে হবে। তখন একটু মির্জাপুর ক্যাডেট কলেজের কম্পিটিশন অন্যান্য ক্যাডেট কলেজের তুলনায় বেশি ছিল। একটু বেশি ছিল। তো এই যে সোশ্যাল প্রেস্টিজ কেন? কারণ দেখলো যে আমার খালাতো ভাই, উনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ছে। তো যখন আসে বাসায় তখন বলে আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়ছে। মানে সোশ্যাল প্রেস্টিজটা হলো যে আমার খালাতো ভাই মির্জাপুর ক্যাডেট কলেজে পড়তে পারলে তোমারও পড়তে হবে। এই ধরনের যে প্রেস্টিজিয়াস ইস্যুটা, তখন কিন্তু এটা কিন্তু আমাকে চাপায় দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে না যে আমার ক্যালিবারটা তখনকার প্রথম সারির স্টুডেন্টদের সাথে কম্পিট করে আমি যেতে পারবো কিনা। এটা যেতে হবে। এই ধরনের যে চাপায় দেওয়াটা, সেই টেনডেন্সিটা প্রত্যেকটা বাবা-মার, প্রত্যেকটা প্যারেন্টসের আছে। বাট ভিতরে কি আছে সেটা জাজ করে না। হ্যাঁ? ওকে। এখানে দেখো যে ঠিক আছে, আমরা আমাদের ক্যারিয়ার একদম যদি আমরা বলি যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্যাডেট কলেজ, তারপর হচ্ছে মেডিকেল এবং রাইট? মেডিকেলের পরবর্তীতে আমরা কোন জায়গাতে সাব স্পেশালিটিতে আমরা যাব। সবকিছুই নির্ধারিত হয়েছে ফ্রম দ্য ফ্যামিলি ফ্রম দ্য ফ্যামিলি। এবং হচ্ছে সোশ্যাল ডিমান্ড। রাইট। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। ফ্যাক্টর। তার মানে এই ৩ টা জিনিস আমাদের হোল ড্রিম, হোল ভিশন এবং পরবর্তীতে তুমি যদি বলো যে আমাদের লাইফের গোল, কোনোটাই আমাদের নিজস্ব না। ওকে। এগুলোই সেট আপনি করে যে ৩ দিচ্ছে। টা ফ্যাক্টর বললেন, যে সোশ্যাল স্ট্যাটাস, হুম, হুম। হ্যাঁ, ইকোনমি, যে এই ব্যাপারগুলি আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশন এর ক্ষেত্রে প্রভাব লাগবে। হুম। বাট থিংকিংটা চেঞ্জ করতে হবে। কিরকম সেটা? আমি একটু চাইল্ডহুড ক্যারিয়ার ক্ষেত্রে আসি। যেমন ধরেন বিলো 8, ৮ বছরের আমরা বলি ৭ বছর, ৮ বছর পর্যন্ত একটা বাচ্চা নাবালক। তখন তার ডিসিশনগুলি মেক করতে পারে না। ৮ থেকে ১৫ বছর বা ১৮ বছর এটা একটা উড়ন্ত সময়। সেই সময়ে আমরা তখনও ক্যারিয়ারের দিকে কোনো ফোকাস নাই, কোনো ধরনের প্রেশার নাই। জাস্ট বাবা-মা বলল যে বড় হয়ে ডাক্তার হইতে হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হইতে হবে, বড় হয়ে আর্মি অফিসার হইতে হবে। তো এই ক্যারিয়ার ৩-৪টা ক্যারিয়ার নিয়েই আমরা শুনে থাকি। বাট আমরা আমাদের যে ক্যাপাসিটি সেটা, আমাদের বাচ্চাদের যে ক্যাপাসিটি সেটা আমরা দেখি না কখনো, এবং ক্যারিয়ার বিল্ড আপটা এভাবেই হয়। তো আমার এখানে যে ইনফরমেশনটা আমার যেটা মনে হয় যে ক্যারিয়ার বিল্ড আপটা ৮ বছরের আগে নিব না। বিফোর 8 চাইল্ডদের ক্যারিয়ার বিল্ড আপের তেমন কোনো কিছু নাই। তারা খেলতে থাকবে, তারা তাদের বাড়ন্ত সময়টা এনজয় করবে। বাট ৮ থেকে ১৫, ৮ থেকে ১৮ বছরে যে সময়টা আমরা জাস্ট বলে থাকি যে তোমার ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। কিরকম? এই জায়গাটায় আমাদের অবজার্ভ করতে হবে বাচ্চাদের কিউরিসিটিটা কিসে? সে তার ডেভেলপমেন্টটা, তার ক্যালিবারটা কিসে ফোকাস করছে? সেটাতে যদি আমরা ফোকাস করে বাচ্চাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টটা আমরা আগায় নিয়ে যাই, আমরা সাজেস্ট করি প্যারেন্টসরা, দেখি যখন একটা বাচ্চা তার খেলার দিকে এত বেশি মনোযোগ যে শুধু সে খেলতে চাচ্ছে, তো খেলোয়াড় কিন্তু কোনো খারাপ প্রফেশন না। কিন্তু আমরা কিন্তু সোশ্যাল প্রেস্টিজের ক্ষেত্রে এই খেলোয়াড়টাকে, সে আমার হুম। ছেলে খেলোয়াড় হবে, সেটা হুম। ভাবতেই পারি না। হুম। থিংকিং এর বাইরে। একটা ছেলে কম্পিউটারে খুব ভালো কাজ করে, আইটি সেক্টরে ভালো কাজ করে, কোডিং শিখে সে তার ক্যালিবারটা অনেক দিকে যাচ্ছে। কিন্তু আমি বলতেছি যে না, সে কোডিং পারুক আর যাই পারুক, তার ডাক্তার হইতে হবে। এই যে ভুল ডিসিশনটা, ভুল সিদ্ধান্তটা, এটা তার জীবনের আগানোর ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি। সে হয়তোবা আমরা যদি আরেকটু হেল্প করতাম, সে তার ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, মানে ওর সেক্টরটাতে সে অনেক আগায় যেতে পারত। বাট আমরা যে বাধা দিয়ে দিলাম। এর জন্য আমি বলব যে ৮ থেকে ১৮ বছরের সময়টা আমাদের দেখতে হবে বাচ্চাদের কিউরিসিটি, বাচ্চাদের ফোকাসটা কোন দিকে, বাচ্চাদের ট্যালেন্টটা ওই সময়ে কিন্তু সে শো করে। হুম। ট্যালেন্টটা কোন দিকে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের বাচ্চাদেরকে কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করাই এবং তাদেরকে সেই ফ্লোতে দেই, তাহলে অনেক বেশি দূর তার জীবনের কম সময়ে আগাতে পারবে। তোমার তুমি যে আ টাইমটা ঠিক করলাম, যে টাইমলাইনটা বললাম, একজন সায়েন্টিস্ট, তার নাম লিন্ডা গটফ্রিডসন, 1981 এ উনি দেখিয়েছেন যে বাচ্চারা সাধারণত
ক্যারিয়ার পাথওয়ে বা সে ভবিষ্যতে কি হবে, এটা একটা এলিমিনেশন সিস্টেমের ভিতর দিয়ে যায়। মানে তারা ফার্স্টে বাদ দেয়। আমি ডাক্তার হব হব না, না। আমি রাইট। আর্মি হব না। মানে এলিমিনেশন পাথওয়েতে যায়। যেমন আমার মেয়ে আ আমাদের হাসব্যান্ড ওয়াইফকে দেখে বলছে, "আমরা ডাক্তার হব হব না।" না। এলিমিনেশন। ওকে। এরপরে আ তারা যখন ৬ থেকে ৮ বছরের বয়সের ভিতর থাকে, তখন তারা সেক্স হিসেবে তারা প্রফেশনটাকে চুজ করে ফার্স্টে। যে আমি পুরুষ, কাজে আমাকে পাইলট হতে হবে। আমি পুরুষ, কাজে আমাকে বক্সার হতে হবে। আমি মেয়ে, আমি আর্টিস্ট হব। আমি মেয়ে, আমি মনে করো যে ডাক্তারি পড়ব। হুম? রাইট। ৬ থেকে ৮। এরপরে যখন তার বয়স ১৩ বা ১৪ র কাছাকাছি, তখন সে সোশ্যাল প্রেস্টিজটাকে সে দাম দেওয়া শেখে। যে আ কাকে মানুষ অনেক বেশি ভ্যালু দিচ্ছে। ওই সময় যদি সে আ মনে করো যে সাকিব আল হাসানকে আ যদি সাকিব আল হাসান তার নিজের আগের পজিশনটা ধরে রাখতে পারত বাংলাদেশের স্টার পজিশনে, তাহলে দেখতো যে ১৪ বছর বয়সে সবাই সাকিব আল হাসান হতে চাচ্ছে। এবং তুমি কিন্তু দেখেছো যে সাকিব আল হাসানের ১৪ নম্বর জার্সি পরে প্রচুর ছেলে গড়েছে। ঘুরে বেড়াচ্ছে। এরপরে যখন আফটার 14 সে ধীরে, ধীরে প্রায়োরিটি দেয় তার ইন্টারেস্টকে, তার অ্যাবিলিটিটাকে। তার মানে ১৪ বছর বয়সে একটা বাচ্চার কিছু ইন্টারেস্ট ডেভেলপ করা উচিত এবং প্যারেন্টস এবং টিচার ২ পক্ষ থেকেই এই বাচ্চাটাকে গ্রুমিং এর জন্য ১৪ বছর বয়স হওয়ার আগেই তাকে কিছু, কিছু ছিটেফোঁটা দেওয়া উচিত। যে দেখো তো, হাউ ইজ সিঙ্গিং, হাউ ইজ ড্রয়িং, হাউ ইজ কম্পিউটার সায়েন্স? তুমি কি টাইপ করতে পারো? তুমি কি ক্যালিগ্রাফিতে তুমি কিরকম? মানে সবকিছুতেই মানে তাকে টেস্ট করো, তাকে সবকিছুর দাও। এক্সাক্টলি। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ এর ক্ষেত্রে নরমালি আমরা ফলো করি আফটার এইচএসসি যখন আমরা ভর্তি পরীক্ষা দিতে যাব, তখন আমরা ক্যারিয়ার বিল্ড আপ এর ক্ষেত্রে 100% সচেতন হয়ে বলি যে আমরা এখন ডাক্তারিতে পরীক্ষা দিব অথবা ইঞ্জিনিয়ারিংতে পরীক্ষা দিব, ভার্সিটিতে পরীক্ষা দিব কোনো একটা সাবজেক্টে যেটা আমাদের চয়েস থাকে। তো বিফোর এইচএসসি আমরা আমাদের ক্যারিয়ার শুধু শুনে যাই যে এটা হতে হবে, এটা হতে হবে। হুম, হুম। হ্যাঁ, যেটা বললেন ১৪ বছর বয়সে একটা কিউরিসিটি যে আমি এই দিকে ইন্টারেস্ট আমার অনেক বেশি। ২ টা দিকেই সমানভাবে ভুল হয়। একটা হলো নিজের ক্ষেত্রে তখন মনে হয় যে আমি এটা হব। আবার প্যারেন্টস আমাকে এটা হতে বলছে। প্যারেন্টস চাপায় দিচ্ছে। টিচার বলছে যে ভালো স্টুডেন্টগুলোই ডাক্তার হইছে। আমাদের আমাদের ১ম থেকে ১০ পর্যন্ত রোল যাদের হুম, তারা ইঞ্জিনিয়ার বুয়েটে পড়ছে, তারা মেডিকেলে গেছে। সুতরাং তোমাদের এটাই হতে হবে। সুতরাং আমাদের কেরিয়ার বিল্ড আপ হচ্ছে কিসের ভিত্তিতে? গ্রেডের ভিত্তিতে। হুম, যে আমি 1st, 2nd, 3rd, 4th হুম, হুম। আমি আমার ডাক্তারি পড়তে কারণ হবে। ওভাবেই কিন্তু তোমার এই সায়েন্স, আর্টস, রাইট, কমার্স এটা ভাগ ডেফিনিটলি। হচ্ছে। আমি ১ম দিকের স্টুডেন্ট, আমি আর্টসে পড়তে পারব না। হুম, এটা হুম। প্রেস্টিজিয়াস ইস্যু। ইয়া আর্টসে গেলে আমি ঢাকা ভার্সিটিতে পড়তে হবে কোথায়? এ ঘ ইউনিটে। হুম। যেটা খুবই প্রেস্টিজিয়াস, সে ঘ ইউনিটে যাচ্ছে। ইকোনমিক্স পড়ছে। হ্যাঁ? তো এই যে গ্রেডের ভিত্তিতে আমাদের কেরিয়ার চুজ, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তুমি একটা জিনিস দেখো যে এখন যেহেতু ইরান এবং ইউএস এর যুদ্ধ চলছে, তুমি YouTube এ প্রচুর তুমি এই নিয়ে তুমি বিভিন্ন ধরনের কথাবার্তা শুনবা। যারা ইকোনমিস্ট তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে। রাইট। যারা মনে করো যে আ পাবলিক রিলেশনশিপ অথবা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে। বাট যারা হিস্টোরিয়ান, যারা হিস্ট্রিটাকে বোঝে, তাদের থিংকিং প্রসেস ইজ টোটালি ডিফারেন্ট। এবং আ তুমি এখন YouTube দেখলে দেখবা যে গেম থিওরি নামে একটা থিওরি আছে। ওকে। মানে হোল ওয়ার্ল্ড পলিটিক্সে গেম থিওরি। এখন এই গেম থিওরি বিকজ তুমি এখন থেকে ২০০০ বছর আগে এই বইটা লেখা হয়েছে 'দ্য আর্ট অফ ওয়ার' সুনজুর। এখন দিস বুক ইট ক্যান বি এ হোলি বুক যুদ্ধের জন্য, ফর ইওর পার্সোনাল ডেভেলপমেন্ট, ফর ইওর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং সুনজু ওয়াজ সে একজন ট্যাকটিশিয়ান অফ ওয়ার।
এবং সে জিনিসগুলোকে ওভাবে তুলে নিয়ে আসছে। কিন্তু এই জিনিসগুলোকে বিশ্লেষণ করা হিস্টোরিয়ানরা করে রাইট। এবং হিস্টোরিয়ানরা তারা এমনভাবে মনে করো যে এখন ট্রাম্পের তো আশেপাশে কোনো হিস্টোরিয়ান নাই এবং সে কাউকে পাত্তাও দেয় না। তাহলে সে বুঝতো যে ইরানকে যে অ্যাটাক করতে যাচ্ছে, ইরান ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি দ্যান ইরাক অ্যান্ড আফগানিস্তান। এবং কোনো ইউএস প্রেসিডেন্ট কিন্তু ইরানকে অ্যাটাক করতে যায় নাই। রাইট। দ্যাট মিনস এভরি প্রফেশন হ্যাজ এ ডিফারেন্ট এন্টিটি, যে জিনিসটাকে আমরা হয়তোবা ভুলে যাচ্ছি ভুলে এবং যাচ্ছি। আমাদের রাইট, দেশে কোনো রাইট। বেল নাই। তো যেহেতু দেশের কথা বললেন, যে কেরিয়ারের ক্ষেত্রে আমরা আমাদের দেশ বর্তমান ওয়ার্ল্ডের প্রেক্ষিতে আমাদের দেশে প্রচুর মানুষ। আমাদের দেশের জনসংখ্যার দিক দিয়ে বলব যে গিজগিজ করছে চারদিকে। ২০ কোটি ২০ কোটি ক্রস। ক্রস। আমাদের স্টুডেন্ট সংখ্যা, যে পরিমাণ স্টুডেন্ট সংখ্যা, আমরা গ্রেডের পিছনে দৌড়ে শিক্ষিত হচ্ছি। ডেফিনিটলি শিক্ষিত হচ্ছি। আমরা আমাদের যদি দেখি এইচএসসি, এসএসসি সবগুলির রেজাল্ট এ প্লাসের দিকে প্রচুর স্টুডেন্ট। প্রতি আমরা বছর ১০ লাখ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বের হচ্ছে। এই ১০ লাখ গ্র্যাজুয়েটকে আমরা গভর্নমেন্ট পর্যায়ে কি সাপোর্ট দিচ্ছি? কতজন বাংলাদেশে অ্যা ভালো একটা জব নিয়ে ১ম পাস করার পর অনার্স মাস্টার্স কমপ্লিট করে পাস করার পর জবে ঢুকতে পারছে? সুতরাং আমরা কেরিয়ারের ক্ষেত্রে দেখছি শিক্ষিত হইতে হবে। আমাদের এইটা হইতে হবে। আমার অনার্স এই সাবজেক্টে পড়তে হবে। বাট বর্তমান ওয়ার্ল্ডের সাথে রেশ রেখে বাংলাদেশে আমি কিভাবে আগাবো সেটার দিকে কোনো ধরনের গোল থাকে না। সাপোজ আমি যদি বলি যে আমার আ একটা সাবজেক্ট থেকে কম্পিউটার সায়েন্স ধরলাম বুয়েট থেকে। ৫০ জন স্টুডেন্ট বা ১০০ জন স্টুডেন্ট বের হলো। এখন বাংলাদেশ কতজনকে এনরোল করতে পারবে? হুম। তারা যদি ক্যারিয়ারের ক্ষেত্রে চিন্তা না করে যে আমার নেক্সট জবটা কোথায় হবে, ১ম থেকে যখন সে কম্পিউটার সায়েন্স শুরু করলো, নেক্সট এ আমি কি বাইরে যাবো? দেশে থাকবো? আমার আ কেরিয়ারটা কোন দিকে এগিয়ে নিয়ে যাবো? সেটা যদি সে শুধু বকিশ দিক থেকে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে, সেই দিকে সে আগায় যায়, আমি মনে করব যে সে একটা ভুল রাস্তায় আছে। একটা দেশে মনে করো যে বিভিন্ন এনজিওর হিসাব মতে বাংলাদেশে ৬৫ লাখ শিক্ষিত বেকার এই এবং বেকার। আম ইন রিয়ালিটি এটা হয়তোবা আরো ৩ থেকে ৪ গুণ শিক্ষিত বেকার। রাইট। তো বাংলাদেশ গভর্নমেন্টের প্রধান উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সাক্ষরতার ফার্স্টে হচ্ছে সাক্ষরতার বাড়াতে হার হবে। বাড়ানো, সাক্ষরতার হার তারপরে বাড়াতে হচ্ছে হবে। শিক্ষিতের পরিমাণ বাড়ানো। কিন্তু এরপরে কি হবে তার কোনো ইয়া নাই। রাইট। এই পার্সপেক্টিভে তোমার এডুকেশন সিস্টেম যেখানে তোমার ভালো টিচার নাই, কারণ টিচারের বেতন নাই, এটা বোথ মেডিকেল সেক্টর হোক এবং পাবলিক সেক্টর হোক। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা আমি জানি না। বাট আমরা যদি আমাদের সেক্টরের কথা বলি, একটা ছেলে বা মেয়ে যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে যাচ্ছে, তার হাতে তুমি যখন ফিজিওলজি বইটা ধরায় দিচ্ছ এবং তুমি যখন তাকে সেল মেমব্রেন পড়াচ্ছ, তাকে তো ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের ইম্পর্টেন্সটা, এবং তুমি তাকে ফার্স্টেই পড়াচ্ছ সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প, দ্য ফার্স্ট টপিক অফ ফিজিওলজি, তাই না? তো সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প তুমি যখন তাকে পড়াচ্ছ, এটাকে তো আনন্দদায়ক করে পড়াইতে হবে। এটা তো বুঝার মতো করে পড়াইতে হবে। এটার ইম্পোর্টেন্সটা তাকে বুঝাইতে হবে। তুমি জাস্ট রিডিং পড়ে তুমি তাকে টার্মে তুমি তাকে বসায় দিচ্ছ। বসায় দিলাম। তাই রাইট। না? তো এই জিনিসগুলো একটা ছেলে বা মেয়ে মানে তোমার সন্তানকে তোমাকে বিল্ড আপ করতে হবে। ডেফিনিটলি। বাংলাদেশের যে মিডল ক্লাস তবে সোসাইটি, এই মিডল বা তুমি যদি বলো যে বোর্জুয়া সোসাইটি, যেটা অনেক সোশ্যাল সায়েন্টিস্ট বলে যে বোর্জুয়া গোষ্ঠী। এই বোর্জুয়া গোষ্ঠীকে দায়িত্ব নিতে হবে তার নেক্সট জেনারেশনটাকে বিল্ড আপ করার। ডেফিনিটলি। যেমন আমি আপনাকে বর্তমান বাংলাদেশে কিন্তু মানুষজন একটু হলেও সচেতন হয়েছে। আমি আপনাকে একটা রিয়েল উদাহরণ দিই, যেটা আমার এক রিলেটিভের ক্ষেত্রে আমি দেখেছি। যে হঠাৎ করে আমি শুনতে পেলাম, উম এটা এখন না, আজ থেকে আরো ৩ বছর আগের কথা বলছি। হুম। যে আমার এক রিলেটিভ এইচএসসি পরীক্ষায় খুব বেশি ভালো করতে পারে নাই। তারপর সে অ্যা
ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, চান্স পায় নাই, একটা প্রাইভেট ভার্সিটিতে তাকে ভর্তি করানো হয়েছে। ফ্যামিলিতে একটা ডিজাস্টার অবস্থা, যে তার কেরিয়ার শেষ, তার লাইফ শেষ, সে কিছুই হতে পারলো না, হতাশাগ্রস্ত অবস্থা। আমাকে অনেককে ফোন দিছে যে কি করা যায়, ও তো নষ্ট হয়ে গেছে, এই টাইপ একটা সিচুয়েশন। সে কিন্তু খুব ভালো পোলাইট একটা ছেলে, বাট সে গ্রেড ভালো করতে পারে নাই। ফর দ্যাট রিজন আমরা তাকে জাজ করছি যে রেজাল্টের রেজাল্টের বেসিসে যে তার কেরিয়ার শেষ। হঠাৎ করে শুনতে পেলাম ছেলেটার নাম সজীব, সে চাইনিজ শিখছে, ভাষা শিখছে। তো আমি আমার কিউরিসিটি থেকে ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তুমি 1 বছরের একটা লং কোর্স চাইনিজ অনার্সের পাশাপাশি, সে একটা প্রাইভেট ভার্সিটিতে যেহেতু মানে ম্যান্ডারিন। হ্যাঁ রাইট করছি, সে শিখছে। বললাম যে কেন শিখছো? সে বলল যে আহ, ভাইয়া আমার একটা প্ল্যান আছে ব্যাক অফ মাইন্ডে। আমার প্ল্যানটা কি? বলে যে আমি বিজনেস করার প্ল্যান করছি, আমি বিজনেস করব। ওকে। 3 বছর আগের কথা বললাম। তো আমি আমি নিজেও তখন ভাবছি ছেলে ভালো গ্রেড না, ছেলে অনার্স প্রাইভেটে ভর্তি করাইছে। তখন আমি বললাম যে দেখো, তোমার বাবা কষ্ট করে তোমাকে প্রাইভেটে পড়াচ্ছে, তুমি কিন্তু একটু মনোযোগী হও। আমিও কিন্তু সেই ওকে ভালো অ্যাডভাইসটা দিতে পারি, বাপের পয়সা নষ্ট করুন। বাপের পয়সা নয়, ভালো অ্যাডভাইস দিতে পারিনি। কিন্তু 2 বছর আগে যখন সে কমপ্লিট করলো চাইনিজ ভাষাটা, এই রিসেন্টলি সে চায়না থেকে আমাকে কল করলো যে ভাই আমি চায়না আসছি, তোমার কিছু লাগবে? তোমার কিছু লাগবে কিনা। আমি বললাম যে তুমি চায়না গেছো হঠাৎ করে কেন? তখন জানলাম সে নিজে একটা অনেক, এই যে সে তার 4th ইয়ার, সে এখনো কিন্তু অনার্স কমপ্লিট করে নাই, বাট সে তার একটা বিজনেস দাঁড় করাইছে। সে চাইনিজ ভাষা শিখেছে, সে চায়নার মার্চেন্টদের সাথে কথা বলেছে, ওখানে তার বিজনেস ডেভেলপ করার জন্য অল্প কিছু পুঁজি নিয়ে সে স্টার্ট করছে এবং সে ইনকাম শুরু করছে। নো ডাউট যে সে ভালো করবে। এই যে তার যে চিন্তা ভাবনা, তার যে চাইনিজ শিখে সেখানে ব্যবসা করার একটা ধারণা আসছে, যদিও অনেক সোশ্যাল প্রেস্টিজ ওভারকাম তাকে করতে হয়েছে, তাকে অনেক কথা শুনতে হয়েছে, বাট সে কিন্তু ভালোর দিকে আগে গেছে। আমি বলবো যে 8-10টা খুব ভালো স্টুডেন্ট থেকে সে এখন ভালো পজিশনে আছে, যারা ফার্স্ট গ্রেডের ছিল। তো এই ধরনের যে পরিবর্তন, এই ধরনের যে চিন্তা ভাবনা যারা করে, তাদেরকে যে সামনে আগায় দেওয়া, সেটা হলো আমাদের সোসাইটির দায়িত্ব, সেটা হলো প্যারেন্টস হিসেবে আমাদের দায়িত্ব, সেটা হলো টিচার হিসেবে টিচারদের দায়িত্ব। বাট এদেরকে ডিসকারেজ না করা, কারণ আমরা যারা ফার্স্ট গ্রেডে শুধু গ্রেড হিসাব করব, তারা কিন্তু তাদেরকে এক্স্যাক্টলি একটা পোস্টে বসাতে পারবো না, তাদেরকে জায়গা দিতে পারবো না যে পাশ করেছো অনার্স মাস্টার্স, তোমাকে 80,000 টাকার একটা চাকরি দিয়ে দিলাম। না, এখন কিন্তু ইন রিয়েলিটি বাইরের দেশে তো অবশ্যই, এবং বাংলাদেশেও তোমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই ডেফিনেটলি। এবং বাংলাদেশেও এখনই সেটা হচ্ছে যে তোমার ভিতরে কি কি স্কিল আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, তাই না? তুমি দেখবা যে বাংলাদেশে এখন ইয়াং জেনারেশনদের ভিতরে মাল্টিপল স্কিল ডেভেলপমেন্টের পিছনে অনেক বড় একটা ঝোঁক, এবং যারা মনে করো যে ইঞ্জিনিয়ারিং পড়ুক অথবা ডাক্তারি পড়ুক, তারা কিন্তু বিশেষ করে আইটি সেক্টরের দিকে তারা দিন দিন ঝুঁকছে। এবং আফটার দ্য ডেভেলপমেন্ট অফ এআই বেশি দিন আসে নাই আমাদের দেশে, হয়তো বা 2 বছর ম্যাক্সিমাম। তো আফটার দ্য এভলিউশন অফ এআই যেটা হয়েছে যে এখন সব মানুষ ধীরে ধীরে এআই এর দিকে ঝুঁকছে, এবং এআই থেকে উইথ দ্য হেল্প অফ এআই তারা নিউ স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে তাদের ভিতরে অনেক এভলিউশন হচ্ছে, যেটা হয়তোবা আগে পসিবল হতো না। এক্স্যাক্টলি। তো আমি বলবো যে বর্তমানে যে স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন, যে এখন কারেন্ট যে প্রতিযোগিতামূলক একটা ওয়ার্ল্ড আসছে, সেখানে আপনি স্কিল ডেভেলপ ছাড়া নিজের কেরিয়ারকে বিল্ড আপ করতে পারবেন না। ডেফিনেটলি আপনি যেই সেক্টরেই যান না কেন, আপনি ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ারিং হন, আপনি বিজনেস করেন, যেই প্রফেশনেই যান, আপনার স্কিল ডেভেলপমেন্ট লাগবে, আপনার কমিউনিকেশন স্কিল লাগবে, আপনার আইটি সেক্টরে অভিজ্ঞ হইতে হবে, আপনার এখন এআই এর হেল্প নিতে হবে। হ্যাঁ, অনেকে বলছে যে একটা মিথ যে এআই কি মানুষকে রিপ্লেস করে দিচ্ছে। আমি বলবো না, এআই মানুষের কেরিয়ারকে আগাতে সাহায্য করছে। এআই ছাড়া এখন কিন্তু আমরা প্রতিযোগিতায়
আগাতে পারবো না, প্রতিযোগিতায় নিজেকে সামনের দিকে সারিতে রাখতে পারবো না। হ্যাঁ, সো স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল বলেন, আইটি সেক্টরের স্কিল বলেন, এআই বলেন, এটা প্রতিটা সেক্টরে লাগবে, নট ইন্ডিভিজুয়াল সেক্টর। এআই ক্যান বি ইয়োর বেস্ট টিচার হুম, যদি তুমি এআইকে সেভাবে সাজাইতে পারো। রাইট। শুধু এআই থেকে আনসার নেওয়া না, এআই তোমাকে গাইড করবে কিভাবে তুমি পড়বা, এবং এআই তোমার লং টার্ম রিটেনশন অফ মেমোরিতে তোমাকে হেল্প করবে এআই। এক্স্যাক্টলি। এখন এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি, আমার কাছে যেটা মনে হয়, ক্যাডেট কলেজে আমরা যে জিনিসটা আমরা দেখে আসছি, আমরা যে পর্যায়ে দেখে আসছি, বা এখনও ক্যাডেট কলেজের যে অবস্থা, তাতে ক্যাডেটরা কিন্তু অনেক বেশি পিছিয়ে যাবে যদি তাদেরকে এই নিউ স্কিলসের ব্যাপারে মোটিভেট না করা হয়, অথবা তাদেরকে এআই এর সাথে ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদেরকে যদি ইন্ট্রোডিউস যদি না করা হয়। আপনার এই কথা শুনে হয়তো বা অনেকে যাদের ক্যাডেট কলেজে ইচ্ছা ছিল যে ক্যাডেট কলেজে পড়বে, সেই ক্ষেত্রে পিছিয়ে যেতে পারে। না না, তো তুমি দেখো, আমি বলছি আর কি যে আপনার কথায় যুক্তি আছে ডেফিনেটলি, বাট আমি বলবো যে ক্লাস 7 থেকে ক্লাস 12 ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের একটা খুব ভালো সময়। হুম, বাট ক্যাডেট কলেজ আপনাকে এক্সট্রা বেনিফিট কি দিচ্ছে? যারা জেনারেল স্টুডেন্ট, তারা আপনি বলছেন যে এআই এর হেল্প নেবে, তারা মোবাইল চালাবে, তারা ইন্টারনেট করবে, ডেফিনেটলি করবে। বাট ক্যাডেট কলেজ তাদেরকে যে লিডটা দেয়, যে একটা ছেলেকে ডিসিপ্লিন শেখানো, অল্প সময়ে বেশি কাজ করা, একটা ইংলিশ প্রফিসিয়েন্সি তৈরি করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, ডিবেট করছে তারা, নাটক করছে তারা, কালচারাল ফাংশন করছে তারা, তাদের কিন্তু ব্রেইন ডেভেলপমেন্টটা আমি বলবো যে জেনারেল স্টুডেন্ট থেকে ভালো হচ্ছে ডেফিনেটলি। কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সাথে পড়াশোনা এবং ফাস্ট কাজ করা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কিন্তু সবাই ইনভলভ না, ডেফিনেটলি হয়তো বা 50 জনের ভিতরে 10 জন 12 জন। বাট স্কোপ আছে, স্কোপ আছে, স্কোপ আছে। ডেফিনেটলি স্কোপ আছে। তুমিও যদি তোমার হুম, ছেলে বা মেয়েকে তুমি যদি দেখো যে তার ভিতরে সামথিং ইজ দেয়ার, তুমি কিন্তু বাইরেও তার জন্য এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারো যেটা মোর কম্পিটিটিভ হবে। উম, হয়তোবা, বাট আমি ক্যাডেট কলেজকে প্রায়োরিটাইজ রাখছি এই কারণে যে মানুষের যে মেন স্কিল ডেভেলপমেন্টটা, মানুষ কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আফটার এইচএসসি যখন একটা ছেলে অনার্সে ঢুকবে, অথবা একটা ছেলে ইঞ্জিনিয়ারিং প্রথম ধাপটাতে ঢুকবে, অথবা একটা ছেলে মেডিকেলের ফার্স্ট ধাপটাতে ঢুকবে, তখন তাদের যে স্কিল মানে কেরিয়ার স্কিল ডেভেলপমেন্টের যে প্রসেসটা, সাইড বাই সাইড স্টাডি, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, ক্লাস 7 থেকে 12 পর্যন্ত কি আমি স্কিল ডেভেলপ করব না? অবশ্যই করব। তো ক্যাডেটটা এখানে এই যে বললাম যে ডিসিপ্লিন সাথে তার স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, এটাতে হেল্প পাবে। আর ওই সময় ধরে নেন আমাদের যে বাইরের স্টুডেন্টরা কি করছে, বাইরের স্টুডেন্টরা এখন দেখবেন যে ম্যাক্সিমাম একটা এসএসসি স্টুডেন্ট, একটা এসএসসি স্টুডেন্ট বলেন 3-4টা টিচারের কাছে পড়তেছে, কম্পিটিশন দিচ্ছে যে আমার বাংলা এই টিচারের কাছে আমি পড়ছি, আরেক টিচারের সাথে হেল্প নিয়ে দেখি A+ পাই কিনা। তাদের এখনো কিন্তু বেরিয়ে আসে নাই, যেটা বলছেন যে স্কিল ডেভেলপমেন্ট নিজে থেকে আসবে। তারা কোচিংয়ের পিছনে ছুটছে, যারা তারা আহ, একই জিনিস লেন্দি করে পড়তেছে, যেটাকে অ্যাড কলেজ কিন্তু 3 আওয়ার স্টাডি পিরিয়ডে সেই জিনিসটাকে তারা ইনগলভ করে ফেলছে। তুমি আমাকে একটা জিনিস বলো তো, যে বাইরের একটা স্টুডেন্ট যে 14 ঘন্টা পড়াশোনা করছে, তুমি কি মনে করো যে ক্যাডেট কলেজের এই 3 আওয়ার্স ইজ কোয়াইট গুড এনাফ? আমি মনে করি যে ধরেন আমি এই আপনার দুইটা আপনার আপনার মডেলের সাথে ভিতরে মেইন পার্থক্যটা কোথায়? দুইটা আমি বোঝাতে চাচ্ছি আপনাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, দুইটা মডেলই কেরিয়ার আগানো সম্ভব। যে আমি 14 ঘন্টা সুযোগ পাচ্ছি বাইরে, 14 ঘন্টার মধ্যে আমি যদি স্টাডি করে দেখি যে আমার আশেপাশে যারা আছে, আমার বাসার মধ্যে যারা আছে, যারা পড়াশোনা করছে, আমার নিজের ভাতিজি আছে, ভাইস্তা আছে, যারা পড়াশোনা করতেছে, তারা দেখছি যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসেই আছে, বসেই আছে, বসেই আছে। হ্যাঁ, ভালো রেজাল্টও করছে। এক একজন রাজুকে প্রথম সারি স্টুডেন্ট, আমার নিজের ভাতিজি। তো যাই হোক, জিজ্ঞেস করি যে তোমরা যেহেতু আমি ক্যারেক্টার যে 3 ঘন্টা পড়ে আসছি, হুম। কোনো স্যারের কাছে পড়িনি, প্রাইভেটে তেমন কিছু যাইনি,
ওখানের পড়াশোনা দিয়েই এই পর্যন্ত আসছি। তো ব্যাক অফ দ্য মাইন্ড আমি জিজ্ঞেস করি, তারা 14 ঘন্টা পরেটা কি, হুম। তারা 16 ঘন্টা পরেটা কি। হুম। তখন দেখি যে তারা একটা নোট করছে বাংলা, একটা নোট করছে অন্য একটা সাবজেক্টের, সেই নোটটা এর কিছু হেল্প নিচ্ছে, স্কুলের হেল্প নিচ্ছে, তার নিজের টিচারের হেল্প নিচ্ছে, একেবারে বিশাল একটা সমুদ্র তৈরি করে ফেলছে একটা ছোট জিনিসে, যেটা আমার কাছে মনে হয় এত সময় দরকার নেই। এই জিনিসটা, সেম জিনিসটাই আমি 3 থেকে 5 ঘন্টা স্টাডি করে কমপ্লিট করা যাবে। বাট এখানে দুইটা মডেল একটা হচ্ছে যে ঠিক আছে 14 আওয়ার্স স্টাডি টাইম, এইটা এই বয়সের ছেলে মেয়েদের জন্য ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট এবং হয়তোবা প্রয়োজনও নাই, কথা Right. সত্য প্রয়োজনও নাই, হয়তোবা 14 আওয়ার্সের ভিতরে সে ডিপ ফোকাস মুডে হয়তোবা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা, ইটস ওকে। রাইট। কিন্তু ব্রেনের একটা অ্যাডাপটিভ যে একটা ক্যাপাসিটি, যে তুমি যখন পড়তে বসছো Right. ফর 14 14 আওয়ার্স, hours. তখন তোমার ব্রেনটা তোমাকে এমনভাবে মডুলেট করছে যে তোমার ক্যাপাসিটি আছে 14 আওয়ার্স বইয়ের সামনে বসে থাকার। ক্যাডেট কলেজে তুমি 3 ঘন্টায় যেটা করছো সেটা মোস্ট পিপলের ক্ষেত্রে, যারা এক্সট্রা ব্রিলিয়েন্ট না বাট মোস্ট পিপলের ক্ষেত্রে, উই ইউজুয়ালি মেক লটস অফ শর্টকাটস এবং Okay. পরীক্ষাতে কোন বুলেটটা ছুটতে হবে তুমি সাধারণত ওই বুলেটটা খোঁজো। ক্যাডেট Okay. কলেজের মনে করো যে রেজাল্ট ভালো, এটার পেছনে অনেকগুলো কারণ আছে, যে তুমি ক্লাস 7-এ সোসাইটির টপ 50 স্টুডেন্টকে তুমি ছেঁকে নিচ্ছ, ডেফিনেটলি। এটা একটা বড় কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে যে শর্টকাট। রাইট। বাইরের স্টুডেন্টরা শর্টকাটের চাইতে তারা মোর ইমফ্যাসিস দেয় যে তার প্রেস্টিজ এবং সে যে কোচিংয়ে যাচ্ছে, সে যে প্রাইভেট টিউটরের কাছে পড়ছে, বা তার অ্যাজ এ হোল নলেজটা কীরকম। তুমি যদি একটা নটরডেমের স্টুডেন্ট আর একটা ক্যাডেট কলেজের স্টুডেন্ট তুমি যদি পাশাপাশি করো, তাহলে দেয়ার উইল বি এ ভিজিবল ডিফারেন্স, বিকজ একটা নটরডেমের স্টুডেন্ট, হোয়াট আই বিলিভ, সে আজমলের বই পুরাটাকে সে আত্মস্থ করে। হুম। এবং তুমি দেখবা যে বুয়েটে যখন অ্যাডমিশন হয় তখন ক্যাডেট কলেজের স্টুডেন্ট যায় ডেফিনেটলি, কারণ তুমি কিন্তু টপ 50-কে বেছে নিচ্ছ। সেই টপ 50 থেকে হয়তোবা বুয়েটে যাচ্ছে 2-3 জন। তুমি যদি পার্সেন্টেজ করো যে 50 থেকে 2-3 জন, ডেফিনেটলি। বাট সেই 50 থেকে একটা বড় মেজরিটি কিন্তু বেসরকারি ইউনিভার্সিটিতে যাচ্ছে। হুম। এবং আমাদের টাইমেই আমরা কিন্তু দেখেছি যে প্রচুর আমাদের ফ্রেন্ডসরা হয়তোবা বেসরকারি ইউনিভার্সিটিতে যাচ্ছে। ওকে। ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু Right. আমি যেটা বলতে চাচ্ছি যে এই 3 ঘন্টার পড়ার সিস্টেম, আই ডোন্ট বিলিভ যে এইটা ইন দ্য লং রান ইজ এ ভেরি গুড সিস্টেম। ওকে, কিছু কিছু ব্যাপারে আমি আপনার সাথে ডেফিনেটলি একমত যে 3 ঘন্টার পড়ার সিস্টেম মানুষের মানে একটা 14 ঘন্টায় আমার যে স্টেমিনাটা দিচ্ছে নিজেকে ফিট করার জন্য ভবিষ্যতের জন্য, হ্যাঁ, দুই দিকেই ড্রব্যাক আছে। আপনার আমি যদি ফোকাসড বলি, এখন যদি ওই গ্রেডের দিকে যাই যে আমি 14 ঘন্টা পরে আমাকে ফার্স্ট হতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু 14 ঘন্টা আমি যে আমার 10টা সাবজেক্ট আছে প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিয়ে আমি গ্রেডটাকে সামনের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, আর ক্যাট কলেজের যে সুযোগটা আছে যে আমি আমার কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে আমি 100% দিব, বাকিটা গ্রেড তোলার জন্য দিব। হ্যাঁ, এই যে থিঙ্কিংটা এটাতে চেঞ্জ করতে হবে। আর যেটা বললাম যে ক্রিম তৈরি করা, শর্টকাট তৈরি করা, অল্প সময়ে একটা ট্যালেন্টকে সামনে নিয়ে আসা, এটা কিন্তু খারাপ না। এটাও তার ইন দ্য লং রান তার কেরিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রে কাজে দিবে, রাইট? তো আমি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি যে বাইরের মানুষের কিছু প্রনস অ্যান্ড ক্রনস, যে সে কিছু জিনিস বেনিফিট পাচ্ছে আবার কিছু জিনিসে পিছিয়ে যাচ্ছে। ক্যাডেট কলেজের স্টুডেন্ট ডেফিনেটলি অনেক কিছু থেকে সে সোশ্যাল একটা এনভায়রনমেন্ট সে পাচ্ছে না। সে দেখছে 50টা স্টুডেন্ট একই রকম ড্রেসে, একই রকম খাবার খেয়ে, একই জায়গায় থেকে, একই খেলাধুলার মধ্যে, জাস্ট একটা ছোট্ট পরিসর।
তার বিগ থিঙ্কিংয়ের সুযোগটা আসতেছে না। হ্যাঁ, এটা অবশ্যই তার ড্রব্যাক, যে এটা তার ল্যাকিংস থেকে যাচ্ছে, যেটা তার পরবর্তীতে হয়তো বা ওভারকাম করতে অনেক সময় লাগবে, বা সে একটু ফেস করবে, ডিফিকাল্টিস ফেস করবে। আরেকটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্যাডেট কলেজের 3 আওয়ার্স স্টাডি পিরিয়ড, এটা শুধুমাত্র পার্সোনাল স্টাডি, রাইট। বাট তার জন্য কিন্তু যে একটা একাডেমিক যে পিরিয়ডটা সকাল 9টা থেকে দুপুর দুপুর 1টা। 1টা বা 1:30টা পর্যন্ত, এই একাডেমিক পিরিয়ডটা পার্সোনাল স্টাডি পিরিয়ডের সাথে মিলানো, কিন্তু সেইটার জন্য তোমার হাই কোয়ালিটি টিচার দরকার। হুম। এখন ক্যাডেট কলেজের তুমি যদি, আমি শুধু ক্যাডেট কলেজ বলবো না, অ্যাজ এ হোল ফুল। তুমি বাংলাদেশের তুমি যদি টিচারের কোয়ালিটি তুমি যদি দেখো, তাহলে কিন্তু তোমার এখানে হিসাব নিকাশটা মিলবে না। এবং ক্যাডেট কলেজের টিচার যারা বাইরে প্রাইভেট পড়াতে পারছে না, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট গুড এনাফ টু লিড দ্য লাইফ, কারণ ওখানে আগে হয়তো বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া অনেক স্টুডেন্ট তারা অ্যাজ এ টিচার ক্যাডেট কলেজে যেত, কিন্তু এখনকার কন্ডিশন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। বাইরের সাথে তুমি মিলাতে পারবা না, কারণ এখানে ফাইন্যান্স একটা অনেক বড় একটা জিনিস। সেই ক্ষেত্রে মনে করো যে ঠিক আছে হয়তোবা একটা ক্যাডেট, কারণ হোয়াট আই ফিল যে এখানে একটা ক্যাডেটকে বেড়ে ওঠার জন্য তাকে রিয়েলিটিটা বুঝতে হবে যে এখনকার যুগে ক্যাডেট কলেজ সিস্টেম, এইটা একটা ক্যাডেটের বেড়ে ওঠার জন্য অনেক বড় কঠিন, এবং তাকে নিজে থেকে অনেক প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে হবে। এবং Definitely. ক্লাস 11-12-এই তাকে অনেক বড় বড় প্রোঅ্যাক্টিভ ডিসিশনস নিতে হবে। ডেফিনেটলি। তবে ক্যাডেট কলেজের একটা সুবিধা আমার যেটা মনে হয়, যে ক্যাডেট কলেজে প্রথম যে ক্লাস 7-এর যে স্টুডেন্টগুলি যায়, 50টা স্টুডেন্ট প্রতি ক্যাডেট কলেজে যাচ্ছে, তারা কিন্তু কম্পিট করে বাইরের জগতের সাথে পরবর্তীতে পেরিয়ে ওঠার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হলো 50টা ক্রিম স্টুডেন্ট বিভিন্ন জায়গার হুম। সেখানে যাচ্ছে হুম। ট্যালেন্ট নিয়ে, এবং এই কারণে তারা কিন্তু তাদের ক্যাপাসিটি, তাদের যে আগের ক্যালিবার, সেটাকে সে কাজে লাগাচ্ছে পরবর্তীতে কম্পিট করার জন্য। এই ক্ষেত্রে এর জন্য এখনো কিন্তু ক্যাডেট কলেজ প্রতিযোগিতায় টিকে আছে, আদারওয়াইজ পসিবল হতো না। হ্যাঁ, ডেফিনেটলি তুমি সোসাইটির টপ 50-কে নিচ্ছ, এটা আমি বলবো যে এটা কমপ্লিটলি ক্যাডেটদের একটা ক্যাডেটের একটা ক্রেডিট, যে তারা এখন পর্যন্ত সেই 1964-এর স্টাইলের ভিতর দিয়েও তারা বেড়ে উঠে তারা সোসাইটিতে একটা জায়গা দখল দখল করছে। করছে। ইটস ওকে, বাট এই 2026 সালে এসে যেখানে তুমি দেখবা যে যেগুলো ভালো ভালো স্কুল, আমি বলবো না যে দে আর ডুইং ভেরি গ্রেট, এখনকার সচেতন প্যারেন্টসরা তাদের বাচ্চার জন্য কিন্তু আরো অনেক ফ্যাসিলিটি বাইরেই তারা দিতে অ্যাফোর্ড পারছে। করতে পারে, যদি তারা জিনিসগুলো সম্পর্কে একটু ঘাটাঘাটি করে। ইট ইজ পসিবল ইন বাংলাদেশ, ইট Definitely, ইজ পসিবল। তো definitely. সেই ক্ষেত্রে ক্যাডেটরা, আমি বলবো যে দে উইল ফেস ডিফিকাল্টি। ওকে, তাহলে যেটা আমরা দেখছি, যে ক্যাডেট কলেজকে আরেকটু সিস্টেমেটিক্যালি আগাতে হবে বাইরের সাথে কম্পিট করার জন্য, যে তাদের স্কিল ডেভেলপমেন্ট কিছু জিনিস ইনকর্পোরেট করতে হবে তাদের সিস্টেমে, পড়াশোনার মধ্যে। তাদের যেই ক্লাবগুলি আমরা দেখে আসছি আমাদের সময়ে, সেই ক্লাবগুলিকে আধুনিকীকরণ করতে হবে যাতে স্কিল ডেভেলপমেন্টগুলি একটু বেশি হয়। তবে আপনি কি জানেন কি, যে এখনকার ক্যাডেট সিস্টেম আমরা যেরকমভাবে পড়ে আসছি সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। হুম হুম আগে আমরা কল্পনাও করতে পারতাম না বাসায় আমি ফোনে কথা বলবো, হুম রাইট? বাট এখন কিন্তু ওরা বাসায় ফোনে কথা বলতে পারে। আগে কল্পনাও করতাম না কম্পিউটার ক্লাবে সপ্তাহে 1 দিন 20 মিনিট 40 মিনিটের বেশি সময় পাবো। হুম। এখন কিন্তু তাদের কম্পিউটারাইজড যে ল্যাবগুলি আছে, আমি যতদূর দেখেছিলাম যে লাস্ট ইয়েতে, যে অনেক আধুনিকরণ হয়েছে। বিশাল তাদের কম্পিউটার ল্যাব হয়েছে, যেখানে প্রতিদিন প্রতি স্টুডেন্ট কিছু সময় ব্যয় করতে পারে তাদের এই টুলসগুলি ব্যবহার করার জন্য, তাদের হুম। স্টাডি হেল্প নেওয়ার জন্য। হুম। তাদের আগে যে শুধু কম্পিউটার ক্লাব ছিল, এখন কিন্তু কম্পিউটারে হেল্প, মানে এআই এর হেল্প নিয়ে যাতে পড়াশোনাটাকে একটু আগাতে পারে, সেই জন্য কিন্তু তারা একটা স্কোপ পায়। হ্যাঁ, তো আধুনিকীকরণ হচ্ছে কম্পিট করার জন্য, বাট এটাকে মোর প্র্যাকটিক্যাল করতে হবে।
আরও চিন্তা ভাবনা করে কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্টগুলি নিয়ে আগায় নেওয়া যায়, সেটার পিছনে আমার মনে হয় ক্যাডেট কলেজগুলির এখন সময় দেওয়ার মানে সময় এসেছে আর কি, ইয়া যে ডেফিনেটলি তারা বাইরের সাথে কম্পিট করার জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করতে পারে তারা। ডেফিনেটলি এবং এটা তো গেল পড়াশোনার সিস্টেম, বাট একটা ক্যাডেটের মেইন প্রবলেম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যারিয়ার চুজিং পাথওয়েটা। রাইট। এবং এইটা নিয়ে আমাদের মোস্ট অফ দ্য ক্যাডেটস তারা ক্লাস 11-12-এই একটা ডিসিশন নিয়ে ফেলে যে আমি হয় আইউটিতে যাব, আমি বুয়েটে পড়ব। এবং যে বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে সে ক্লাস 11 থেকেই নেওয়া শুরু করে সাধারণত। যারা মেডিকেলে যাবে তারা চিন্তা করে যে ইয়েস আমি মেডিকেল যাব, তারা সেটা চিন্তা ভাবনা করে, ফাইন। কিন্তু এই বুয়েট, আর্মি, মেডিকেল এই তিনটার বাইরেও যে একটা আলাদা বিশাল জগৎ আছে, জগৎ। এবং এই তিনটার বাইরেও যে তুমি আরো অনেক কিছু করতে পারো এইটা সম্পর্কে তাদের আইডিয়াটা আমার মনে হয় যথেষ্ট কম। এবং এটা তো যার আপনার কারণে সাথে আমি একদম একমত যে আমাদের বাউন্ডারিগুলি ক্যাডেট কলেজের যে আগের দিনের যে সিস্টেম 2000 সালের 2005 সালের মধ্যে যে ধরনের আমাদের থিঙ্কিংটা ছিল, যে আমার ডাক্তার এখনো প্যারেন্টসদের যে থিঙ্কিংগুলি প্রথম জীবনে থাকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েট, আইআইটি, আর্মি অফিসার, এই কয়টার মধ্যে যে সীমাবদ্ধতা ক্যাডেট কলেজ ক্লাস 12 পর্যন্ত ওই সীমাবদ্ধতার মধ্যেই থাকে এবং তারা তাদের কেরিয়ার চুজটা ওইভাবেই করে ফেলে ক্লাস 11-12-এ। তারা তাদের যে স্কিলগুলি কিসে ভালো সেটা দেখানোর সুযোগ পায় না, সেই স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পায় না। সুতরাং তারা তাদের আদি যে পাথে, সেই পাথেতেই চলে আসছে যে আমি ডাক্তার হব, আমি বুয়েটে পড়বো, ওর আমি আইআইটিতে যাব, অথবা আমি আর্মি অফিসার হব। এবং একটা ছেলে যখন ডিসিশন নিয়ে ফেলে যে আমি আর্মি অফিসারই হব, তখন দেখা যায়, আমি দেখেছি যারা ক্যাডেট কলেজে আগে থেকে ডিসিশন নেয় যে আমি আর্মি অফিসারই হব, তাদের গ্রেড কিন্তু একটু পিছনের দিকে থাকে, তারা পড়াশোনার মনোযোগটা একটু কম থাকে। তারা কলেজ প্রিফেক্ট হবে, হাউস প্রিফেক্ট হবে, গেমস প্রিফেক্ট হবে, সেটার দিকে তাদের নজরটা অনেক বেশি থাকে। লিডারশিপ, হ্যাঁ লিডারশিপ খারাপ না, লিডারশিপ কোয়ালিটি অবশ্যই অর্জন করতে হবে, আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট ইন দ্য মিন টাইম তাদের পড়াশোনাটা কিন্তু একটু পিছিয়ে যায়। সবচেয়ে খারাপ লাগে যখন যে স্টুডেন্টটা এসএসসি পাশ করার পর ক্যাডেট থেকে বের হয়ে আর্মি কোচিং করতেছে, আইএসএসবিতে যাচ্ছে, আইএসবিতে থেকে রেড কার্ড নিয়ে ফেরত আসছে, সে আর আর্মিতে যেতে পারলো না। তখন তার যে হতাশা, তখন সে না ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারছে, না মেডিকেলে যেতে পারছে, না বুয়েটে। কারণ কি, তার স্বপ্নটাই ছিল আমি আর্মি অফিসার হবই, এককেন্দ্রিক। এই জিনিসটা হলো ক্যাডেটদের সবচেয়ে বেশি ফল্ট আমি বলবো। একটা ইয়াং ক্যাডেটের সবচেয়ে বড় যে ভুলটা সে করে, আফটার পাসিং দ্য ক্যাডেট কলেজ সে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে তার হাতে সময় থাকে মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে 1 মাস সে নষ্ট করে, 1 মাস সে ফার্ম গেটে সে নষ্ট করে লিটারালি। ডেফিনেটলি। এরপরে তার হাতে থাকে 2 মাস। এই 2 মাস সে চুল ছেড়ে, এবং 2 মাসে কি করবে সে তখন আইসিএসবির জন্য সে কথাবার্তা বলে কিভাবে শর্টকাটে আই ক্যান পাস দ্য আইসিএসবি, অল টাইম ইজ শর্টকাট। হ্যাঁ, ক্যাডেটের মনে করো একটা পাবনা ক্যাডেট কলেজ অথবা রংপুর ক্যাডেট কলেজ, যে মনে করো রংপুরেই তার বাসা, হি শুডন্ট মুভ ঢাকা, হি শুডন্ট মুভ ঢাকা, কারণ সে ঢাকায় কোনোদিন আসে নাই, সে ঢাকার হাওয়া জানে না। এখন তুমি যদি বলো, বিকজ এটা আমার ক্ষেত্রে হয়েছে, ডেফিনেটলি, এন্ড ইট ওয়াজ এ ভেরি বিগ মিস্টেক ফর এখানে আমি যদি একটা কথা বলি, নট অনলি ঢাকা, ক্যাডেট কলেজ এমন বন্ধ একটা জায়গা, এখন একটা কনজেস্টেড জায়গা, যেখান থেকে এসএসসি দিয়ে বের হওয়ার পরে বাইরের জগৎটা দেখে অনেক বেশি উড়ন্ত মনে হয়, যে কোথায় ছিলাম, কোথায় আসছি, এখানে কত সুযোগ, এখানে যেতে পারছি, সিনেমা দেখতে পারছি, ওখানে ঘুরতে যেতে পারছি, আড্ডা দিতে পারছি। তখন এই যে ছাড়া পাওয়ার পরে, খাঁচার পাখি ছাড়া পাওয়ার পরে যে ধরনের উড়ন্ত একটা ভাব সব দিকে ছড়ায় পড়া, সেই 3 মাসের সময়টা, 1 মাস যেটা বললেন এমনি চলে যায়, এটা যে কোনো জায়গায় চলে যেতে পারে, বাট ওই যে 3 মাস আবার বন্ধ হয়ে পড়াশোনা, এটা অনেক ক্যাডেট নিতে পারে না। তখন তাদের কেরিয়ারটা যে ফ্রন্ট লাইনের ছিল সেও কিন্তু অনেক ব্যাকে, যার ঢাকা মেডিকেলে হওয়ার কথা ছিল, যার বুয়েটে হওয়ার কথা ছিল, তারাও কিন্তু অনেক সময় পিছিয়ে যায় জাস্ট ওই 3 মাসের
গ্যাপের কারণে। সঠিক ইউটিলাইজেশন সঠিক তারা করতে পারে তার না। কিন্তু সে নটরডেমের যে প্রথম স্টুডেন্টরা, ক্যাট কলেজের অনেক স্টুডেন্ট আছে, সেই নটরডেমের প্রথম স্টুডেন্টকে বিট করার মতো তার ক্যাপাসিটি আগে থেকে ছিল, হুম হুম। বাট এই 3 মাস সে ইউটিলাইজ না করার কারণে সে কিন্তু কম্পিট করতে পারছে না। ওকে, লাস্টলি তোমার ছেলে কি বলে, সে কি হতে চায়? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কিছুদিন আগে আমার ছেলে স্কলাস্টিকে তো পড়ে, তো কিছুদিন আগে তাদের স্কুলে একটা শো, সেই শোটা হলো একটু আমার কাছে নতুন মনে হয়েছে, কারণ যেটা আমি বলছি যে কেরিয়ার চুজটা এখন অনেক জায়গায় হুম হুম আগে থেকে প্র্যাকটিস করানো হচ্ছে, হুম। যে নিজে কি বলতে পারে। আমার ছেলে এসে বলল যে বাবা, আমার স্কুলে বড় হয়ে কে কি হতে চায় সেই পোশাক পরে স্টেজে উঠবে, সবাই ছবি তুলবে। হুম। যে ডাক্তার হতে চায় সে অ্যাপ্রন পরে যাবে, যে ইঞ্জিনিয়ার হতে চায় তার ইঞ্জিনিয়ার যে স্টাইলের যেই যে ইঞ্জিনিয়ার হবে সেই স্টাইলের কাপড় পরে যাবে, হুম হুম। যে আর্টিস্ট হতে চায় সে আর্টিস্টের কাপড় পরবে, যে খেলোয়াড় হতে চায় সে হুম, খেলোয়াড়দের ড্রেস পরে যাবে। তো আমি বললাম যে বাবা তুমি কি হতে চাও, তুমি তো এক এক সময় এই যে ছোটবেলায় হুম, বাচ্চারা যেটা হুম, বলে হুম, যে আমি খেলোয়াড় হব, আমি আর্মি অফিসার হব, আমি ডাক্তার হব, তুমি কি হবা? তো আমার কাছে একদম নতুন মনে হয়েছে, আমার ছেলে বলে আমি আর্টিস্ট হব। হুম, তখন ব্যাক অফ দ্য মাইন্ডে আমার নিজেরও একটু মন খারাপ হয়েছে যে আমার হুম, ছেলে বলে যে আর্টিস্ট হবে, এত হুম, কেরিয়ার শেষ। হুম, মুচকে হাসলাম, আমি বললাম বাবা তুমি হঠাৎ করে আর্টিস্ট হতে চাইছো কেন? হুম, বলল যে আমি অনেক কিছু চিন্তা করেছি যে এটা হব এটা হব, কিন্তু আমার আর্ট করতে ভালো লাগে, আমি আর্টিস্ট হব, তুমি আমাকে আর্টিস্টদের ড্রেস কিনে দাও, আমি হুম, আর্টিস্টের ড্রেস পরে আমি আমার স্টেজে উঠবো। আমার ওয়াইফের সাথে আমি কনসাল্ট করলাম, ওয়াইফ বললো যে ঠিক আছে, ও যেটা বলছে আমরা এটাতে অ্যাপ্রিসিয়েট করি এবং এইভাবেই তাকে দেই, সে লাস্ট পর্যন্ত দেখি যে আর্টটাকে সে ধরে রাখতে পারে কিনা, হুম, ভবিষ্যৎটা দেখা যাক। তো আমি ওকে আর্টিস্টদের ইউটিউব দেখে যে হুম, হুম, ফ্রেঞ্চ আর্টিস্টরা হুম, কি ড্রেস পরে আমাকে বলল, সে নিজেই বলল যে ফ্রেঞ্চ আর্টিস্টরা সবচেয়ে ওদের আর্টিস্টদের আলাদাভাবে প্রেজেন্ট করে। হুম, হুম, তো ইউটিউবে সার্চ করে দেখলাম, তো দেখলাম যে দারাজে সেই ড্রেসগুলিও পাওয়া যাচ্ছে, কিন্তু একটু সময় লাগবে। অর্ডার করে কিনলাম, হুম, হুম। কিনে তারপর তাকে স্টেজে তুললাম, সে খুশি মনে স্টেজে গেছে। তো এটা 4-5 মাস আগের কথা। তারপর এখন আমি ফাইনালি ওকে আবার জিজ্ঞেস করলাম তুমি কি বাবা আর্টিস্টই হবে বড় হয়ে? তো এখন আমার ছেলে বলছে দেখি আর্টিস্ট হব কিনা। কেন তোমার আর্ট ভালো লাগে না? ভালো লাগে, বাট আই এম থিঙ্কিং। জি। তো এই যে আমার ছেলেকে আমি যদি তখন বলতাম যে না বাবা তোমার আর্টিস্ট হওয়া যাবে না, হুম, হুম, আর্টিস্টটা ক্যারিয়ারে ভালো করতে পারে না, সেই যে আই এম থিঙ্কিং, এই জিনিসটা আমি কিন্তু বাধাগ্রস্ত করে দিতাম। ডেফিনেটলি সে তার ক্যারিয়ার আর্টিস্ট চুজ করতে পারে, আহ, বাট সে কিন্তু থিঙ্কিং যে না। এটাই আমি বলেছিলাম যে 8 বছর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত রাইজিং টাইমে তার ক্যালিবারটা কোন দিকে যায়, তার থিঙ্কিংটা কি, তার কেরিয়ার ডেভেলপমেন্টটাকে নিজে প্রেশারাইজ না করে তাকে একটু ভাবতে দেয়া যে আমি এটাতে ভালো করব কিনা, এটাতে আমি পারফেক্ট কিনা, তখন কিন্তু কেরিয়ার চুজটা ভালো হবে। সো এখনই আমার ছেলে কেরিয়ার চুজ করে ফেলছে বিভিন্ন হুম, হুম, সময়ে, হুম, হুম। বাট সে কিন্তু তার যখন দেখছে যে আর্টটা ভালো লাগে তখন সে আর্টিস্ট হতে প্ল্যান করছে, বাট সেটাকে কন্টিনিউশনে নিয়ে যাবে কি না এটার জন্য সে সময় পেল, সে অন্য চিন্তা করার সুযোগ পেল। সুতরাং আমি তাকে এই হেল্পটা যদি করি, এবং হ্যাঁ সে একটা রং ডিসিশন নিতে পারে, আমি যদি মনে করি সেটা রং, সেক্ষেত্রে আমি তাকে ওইভাবে একটু উদ্বুদ্ধ করি না, হুম, হুম। সেইভাবে তাকে পাথওয়েটা দেখাই না যে এটা এদিকে না গিয়ে বাম দিকে যাও। কিন্তু প্রথমেই যদি তাকে আমি ওয়াল তুলে দেই, সে তার ম্যাচুরিটি শো করতে পারবে না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নাসির, ইট ওয়াজ এ গুড টক। এবং আমার কাছে যেটা মনে হয় যে ক্যারিয়ার এর এই ডিসিশন মেকিংগুলা আমাদের ডেফিনেটলি তুমি তোমার বাচ্চার জন্য অনেক আগে থেকেই চিন্তা করছো, এবং আমিও আমার বাচ্চার জন্য অনেক আগে ডেফিনেটলি থেকেই ডেফিনেটলি এবং প্রতিটা আহ, প্যারেন্টসেরই উচিত। চিন্তা করি, এবং এটা ডেফিনেটলি প্রত্যেকটা প্যারেন্টসের উচিত বাচ্চাদের ক্যারিয়ারগুলো নিয়ে চিন্তা করা এবং মোর স্কিলফুল ওয়ার্কগুলো তাদের সামনে তুলে তুলে ধরা। ধরা, ডেফিনেটলি। এবং আহ, দরকার হলে তাদেরকে বিভিন্ন টুলসের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এবং দেয়ার আর লটস অফ টুলস লাইক
ব্রিলিয়ান্ট নামে একটা অ্যাপ আছে, দ্যাট ইজ এ ভেরি গুড অ্যাপ। অ্যান্ড তুমি যদি বলো যে খান একাডেমি কিডস, ভেরি গুড অ্যাপ। এবং সাউথ ইন্ডিয়ার, শ্রীলঙ্কার প্রচুর ছেলে মেয়ে দে জাস্ট ওয়েন্ট টু দ্য খান একাডেমি কিডস। এবং খান একাডেমি কিডসটা এত সুন্দরভাবে বিল্ড আপ করা যে ইউ ক্যান লার্ন মেনি থিংস with only playing and only mind games and lots of curiosities. There is a fantastic, মানে একটা অন্য লেভেলের একটা এডুকেশন সিস্টেম। এবং আমার ডেফিনেটলি মনে হয় যে প্রত্যেকটা প্যারেন্টসের উচিত এই জিনিসগুলোর সাথে তাদের বাচ্চা কাচ্চাকে ইন্ট্রোডিউস করা। আপনার সাথে আমি একদম একমত। আউট ওয়ার্ল্ডের সাথে কম্পিটে আসতে হলে আমাদের বাংলাদেশের সবারই সচেতন হতে হবে। প্যারেন্টসদের লেভেল থেকে তাদের যেই মিথগুলি সেগুলো দূর করে কেরিয়ার প্রোগ্রেশনে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। টিচারদের অনেক কাজ, রেসপন্সিবিলিটি আছে। টিচাররা তাদের কেরিয়ার বিল্ড আপের জন্য অনেক ভালো ভূমিকা রাখতে পারে সঠিক ওয়েতে। এবং নিজেদের ক্ষেত্রে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট, নিজেদের প্র্যাকটিক্যাল হওয়া, ক্যালিবার অনুযায়ী কেরিয়ার চুজ করা। হ্যাঁ, ডেফিনেটলি এক একজনের ক্যালিবার এক এক রকম হবে। সেইভাবে যদি আমরা সঠিকভাবে নিজের কেরিয়ারটাকে গড়তে চাই, সঠিকভাবে প্ল্যান করি, আমি নিশ্চিত যেটা অল্প সময়ে অর্জন সম্ভব সেটা দীর্ঘসূত্রিতা যাবে না। লাস্টলি আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমিও সরকারি চাকরিতে যাওনি, আমিও সরকারি চাকরিতে যাইনি। সরকারি চাকরি একটা সোনার হরিণ, সোনার ডিম। এবং বাংলাদেশের বিসিএস চাকরির একটা আলাদা একটা মর্যাদা। আমার প্যারেন্টস অল টাইম এখন আফসোস করে তুমি বিসিএস দিলা না। তোমার প্যারেন্টসও নিশ্চয়ই এখন আফসোস করে যে বিসিএস এখনো দিলা না। বাট আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে, এই জায়গাটা থেকে আমরা যদি বের হয়ে না আসি যে বাংলাদেশ গভর্নমেন্টের চাকরি আমার লাইফের লক্ষ্য এবং উদ্দেশ্য, এখান থেকে তুমি ডক্টর ইউনূসকে তুমি যাই বলো না কেন, আমি তার একটা জিনিসের সাথে একমত যে নিজের পায়ে দাঁড়াও। হ্যাঁ, এবং এটাই হতে হবে যে আমরা যদি আমার গোল করে ফেলি যে আমি গভর্নমেন্ট জব করব, বাংলাদেশে যেটা বললেন আপনি যে 10,000 গ্রাজুয়েট বের হচ্ছে পার ইয়ার। 10 লাখ 10 লাখ গ্রাজুয়েট বের হচ্ছে পার ইয়ার। 10 লাখ গভর্নমেন্ট তাকে কি রিক্রুট করতে পারবে? পারবে না। সো আমার লক্ষ্য উদ্দেশ্য যদি গভর্নমেন্ট হয়, তাহলে আমি রেসে প্রথমেই পিছিয়ে গেলাম। আমি একটা জায়গায় পড়ছিলাম যে বাংলাদেশের গভর্নমেন্ট চাকরির পাওয়ার পসিবিলিটি আমরা যদি হিসাব করি তাহলে সেটা হচ্ছে সম্ভবত 0.5%, যেটা মোর ডিফিকাল্ট অ্যান্ড মোর, মানে লেস পসিবিলিটি টু গেট চান্স ইন নাসা অর হার্ভার্ড ইউনিভার্সিটি। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো আই থিঙ্ক আমাদের গভর্নমেন্টের চাকরি এবং দিন পাল্টায় গেছে এবং আমার মনে হয় যে উই শুড ওয়ার্ক অন দ্যাট। ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ নাসির। থ্যাংক ইউ।